গান আমাদের প্রত্যেকের কাছে কোনো না কোনোভাবে ভিন্ন রকম আবেদন রাখে। যদি মন খারাপ করার সময় হয়, কিংবা মনটা খুব ভালো থাকে, কিংবা আনমনে লাগতে শুরু করে, একা লাগতে শুরু করে, ঠিক তখন আমাদের জীবনের প্রায় প্রত্যেকের জীবনে এমন এক সঙ্গী সে হচ্ছে গান। কখনো ভালোবেসে একটা সময় ছিল যখন আমরা ক্যাসেট কিনে শুনতাম, তারপরে সিডি ডিভিডির যুগ আসলো, এখন তো ওয়েবে চাইলেই যে কোনো সময় যে কোনো মুহূর্তে যে কোনো প্রিয় শিল্পীর গান শুনে নেওয়া যায়। কিন্তু তাতে করে কি গানের আবেদন কি বিন্দুমাত্র কমলো না বাড়লো? গানের ব্যাপ্তি কি বাড়লো না কমলো? এরকম নানা রকম তর্ক বিতর্ক হতেই পারে, সে তর্কে যাব না। তবে আজ আমরা গান নিয়ে কথা বলতে চাই। ছুটি রাতে লাইভের এই আয়োজনে আমি জুলহাস জুবায়ের আপনাদেরকে স্বাগত জানাচ্ছি, এবং আজ আমরা বিষয় নির্ধারণ করেছি মিলন নদীর গান। কেন বলছি বিষয়টি? বিষয়ের সাথে প্রাসঙ্গিক আমাদের এই আলোচনা, কারণ আমাদের সাথে আজ অতিথি হিসাবে আছেন, ডান থেকে পরিচয় করাচ্ছি, আমাদের সবার প্রিয় সর্বদা তরুণ মিলন মাহমুদ আছেন আমাদের সাথে, নদী। দুজনই পেশায় সঙ্গীত শিল্পী, যদিও পেশার বাইরে আর কি আছে সে আলাপে যাব। এবং আমাদের সাথে আজ সঙ্গীতে সঙ্গত দেওয়ার জন্য আমার প্রিয়জন মানুষ আছেন। শুভ ভাই আছেন কাহনে, গিটারে আছেন আমার প্রিয় শ্যামল ভাই, সজীব ভাই আছেন কিবোর্ডে। আপনাদের তিনজনকেও স্বাগত। প্রাসঙ্গিকভাবেই প্রশ্ন জাগতে পারে দর্শকদের মনে, মিলন নদীর গান কেন? তবে আমাদের আজকের মূল আলোচনার কেন্দ্রটা হচ্ছে উৎসব কেন্দ্রিক গান, তখন এবং এখন। তখন বলতে আমরা সেই সময়টায় বোঝাচ্ছি স্বাধীনোত্তর বাংলাদেশে যখন প্রযুক্তির ব্যাপ্তি লাভ করতে শুরু করলো, যখন সঙ্গীত শিল্পীরা ক্রমেই নিজেদের প্রকাশ করছিলেন, নিজেদের জানান দিচ্ছিলেন তাদের দক্ষতার মাধ্যমে, এবং রেকর্ডগুলো ক্রমে নতুন নতুন অ্যালবাম আনতে শুরু করেছে। সেই গল্প হয়তো নদীর শোনা, আমাদের কিছুটা শোনা, অল্প কিছুটা দেখা। আপনি হয়তো প্রাসঙ্গিকভাবে দেখেছেন পুরো বিষয়টা, একটু জানি আপনার কাছ থেকে মিলন ভাই। আচ্ছা, ধন্যবাদ তোমাকে। তুমি অনেক সাবলীল উপস্থাপনা করো, এই জন্য তোমাকে অনেক কংগ্রেস জানাচ্ছি শুরুতেই। আর যেটা প্রশ্নটা তোমার ছিল যে তখন এবং এখনকার যে উৎসবের গান, মূল পার্থক্যটা ছিল যে তখন উৎসবের গান হতো, বাট সেই গানের মধ্যে লিরিক্যাল জায়গাটায়, মানে সাংগীতিক জায়গাটায়, কথার জায়গাটায় ওই উৎসবটাকে ধরা হতো, খুব ভালোভাবে ধরা হতো, রাদার দ্যান মিউজিক্যালি। আর এখন হচ্ছে ইনস্ট্রুমেন্টেশন যেভাবে হয়, সেখানে একটা আমেজ, উৎসবের একটা রিয়েল আমেজ আমাদের বর্তমান মিউজিক ডিরেক্টর যারা আছেন তারা ধরতে পারছে, রাদার দ্যান লিরিক্যাল। আমি বুঝাতে পেরেছি? হ্যাঁ, আমার কাছে পরিষ্কার, দর্শকদের কাছেও নিশ্চয়ই এটা ক্রমান্বয়ে পরিষ্কার হবে আমাদের আলাপচারিতার মধ্যে দিয়ে। নদীর কাছে একটু জানতে চাই, এখন তার অ্যালবাম কেন্দ্রিক ওই আনন্দ উন্মাদনাটাও নেই আমাদের মধ্যে, তবে কাজের ব্যস্ততা কিন্তু নিঃসন্দেহে বেড়েছে। ঈদকে কেন্দ্র করে কি কি করা হলো? ঈদকে কেন্দ্র করে বেশ কিছু প্রোগ্রাম করা হলো, টিভি অনুষ্ঠান এগুলো করা হলো, এবং গান কিছু করা হয়েছে যেগুলো ঈদের পরে আসবে। আচ্ছা, তাহলে আমাদের অপেক্ষায় থাকতে হবে। এই যে নদীর কাছ থেকে যে প্রসঙ্গটি আমরা শুনছিলাম যে ঈদ কেন্দ্রিক গান করা হয়েছে, হয়তো কিছু এসেছে, কিছু আসবে, ঈদের সময় কিছু প্রোগ্রাম যাবে। মিলন ভাই, খুব স্বাভাবিকভাবেই আপনি যে বিষয়টি বলছিলেন, রেকর্ডের একটা বিষয় ছিল, এবং আমাদের মধ্যে একরকম ক্রেজ থাকতো কখন আগে ক্যাসেটটা কিনতে পাচ্ছি, হ্যাঁ অ্যালবামটা কবে কিনতে পাচ্ছি। আগে যেরকম প্রতিটা ঈদে, আমার ক্ষেত্রে যেটা হতো, প্রতিটা ঈদে আমার প্রস্তুতি থাকতো যে 10টা কিংবা 12টা গানের একটা সংকলন করতে হবে। সুতরাং সারা বছর ধরে ওই 10টা কিংবা 12টা গানের একটা প্রস্তুতি চলতো, সেটা রেকর্ডিং চলতো, সেটার মিক্স মাস্টার চলতো। তারপরে কোনো কোনো গান এমনও হয়েছে যে কম্পোজিশন হয়ে গেছে, কম্পোজিশন নেমে গেছে, বাট আমার ফাইনালি শুনে ভাল লাগছে না, কিংবা আমি যাকে নিয়ে কাজ করছি ফাইনালি শুনে ভাল লাগলো না, পুরো কম্পোজিশন ফেলে দিলাম। এই যে মানে নির্মাণ প্রক্রিয়া, যেটা যে একটা মানে বিল্ডিং তুমি তৈরি করছো শুরু থেকে শেষ পর্যন্ত, বাট শেষ ধাপে গিয়ে তোমার ওই নির্মাণ কাজটা পছন্দ হলো না, তখন ওই পুরো নির্মাণটা যে ভেঙে ফেললে, এই বিষয়টা, এইগুলি খুব ইন্টারেস্টিং ছিল। এবং তারপরে যে নির্মাণটা করতাম আমরা, সেই নির্মাণটা কিন্তু আগের নির্মাণের থেকে বেটার ছিল। তো এরকম পুরো বছর জুড়ে আমরা একটা অ্যালবাম নির্মাণ করতাম কিংবা অ্যালবাম দাঁড় করাতাম। তারপরে হচ্ছে ওটার ইনলে ডিজাইন কি হবে, কাভার ডিজাইন কি হবে, ইনলেতে কি কি লেখা থাকবে, কাকে কাকে থ্যাঙ্কস গিভিং মানে করা হবে, এই বিষয়গুলো একটা মানে ব্যাপক আয়োজন থাকতো, অনেক পরিকল্পনা করে সবকিছু। এখন যেটা কিছুই হচ্ছে না, এখন শুধু আমরা থাম্বনেইল ডিজাইন করি, রাইট, থাম্বনেইল ডিজাইন করি, এবং যারা শ্রোতা তারা শুধু গানটাই শুনছেন, ওনারা কিন্তু ওই প্রচলনটাই নেই, কে লিখেছেন, কে সুর করেছেন, কিংবা যিনি গাইছেন সেই গায়কের যে লেখাটা, তার নিজস্ব যে লেখাটা, একটা অভিব্যক্তি তো থাকে, সেই লেখাটা কি সেটা পড়তে হবে। আমি যেমন খুব পড়তাম, যার অ্যালবামে আমি কিনতাম না কেন, সেই অ্যালবামে ওই শিল্পী কি লিখলো, সেই মানে জায়গাটা আমার কাছে খুব আকর্ষণীয় ছিল। তো এই বিষয়টা এখন আর হচ্ছে না, বাট গান শোনার আধিক্য অনেক, এখন কিন্তু গান শোনার আধিক্য
অনেক বেড়েছে, মাধ্যম অনেক বেড়েছে। তাতে করে আমার একটা আবার প্রশ্ন এসে মাথায় দাঁড়িয়েছে, প্রশ্নটা করবো স্থায়িত্ব নিয়ে গানের, তবে একটা গান শুনে ফেলি। কার কাছ থেকে শুনবো? মিলন ভাইকে দিয়ে আমরা শুরু করি। মিলন ভাইয়ের কাছ থেকে শুনি। আমি গাইবো? হ্যাঁ। নাকি নদী? আমরা আপনার কাছ থেকে শুরু করি। আচ্ছা ঠিক আছে। শামু, আচ্ছা শামুকে অনেক ধন্যবাদ, শুভকে অনেক ধন্যবাদ, সুদীপকে অনেক ধন্যবাদ, আমাদের সব প্রিয় মানুষজন। আচ্ছা কোনটা গাইবো, কোনটা বল? চলো সবাই দিয়ে শুরু করি তাহলে। চলো সবাই জীবনের আহ্বানের সামনে এগিয়ে যাই, যে গানটা আমি কাইন্ড অফ আমার জীবনের একটা স্লোগান হিসেবে সবসময় বিবেচনা করি। আশা করছি যারা শুনবেন শ্রোতার কাছেও এটা মনে হবে, যেটা ওরকম উদ্দীপনা রাখে আর কি, বাহ, এগিয়ে যাওয়ার যে একটা উন্মাদনা ওটা রাখে। চলো সবাই জীবনের আহ্বানে সামনে এগিয়ে যা, জীবনের আহ্বানে সামনে এগিয়ে যা, দিক দিকে একে শুনে সময়ের জয়গান, ভুলে ছুটে চলো জীবনের আহ্বান, যেন যাইও না কন্যা তুলে না কিছু টান, চিরা খবুকে আছে ভালোবাসার আহ্বান, এসো মিলে আমরা মেতে উঠি জীবনের আনন্দে, এই তো সেই সময়, এসো নাচি সুরে ছন্দে, এসো মিলে আমরা মেতে উঠি জীবনের আনন্দে, চলো এইখানে আমরা তাকে স্বাগত জানা, চলো সবাই জীবনের আহ্বানে সামনে এগিয়ে যা, জীবনের আহ্বানে সামনে এগিয়ে যা। দিন বদলের হাওয়ায় ভাসে দেহ মন প্রাণ, সুখের সাগরে হবে শত দুঃখের অবসান, যেমন আজ যাব না ছেড়ে ভুলে সবাই অপমান, বিজয়ী হব গাহি সামনের গানে, শরীরে আমরা মেতে উঠি জীবনের আনন্দে, এই তো সেই সময়, এসো নাচি সুরে ছন্দে, এসো মিলে আমরা মেতে উঠি জীবনের আনন্দে, চলো এইখানে আমরা তাকে স্বাগত জানা, চলো সবাই জীবনের আহ্বানে সামনে এগিয়ে যা। থ্যাংক ইউ। থ্যাঙ্কস টু ইউ। এই যে আমাদের ঈদ মনে হতে শুরু করেছে, একদম, এই যে একদম উৎসব উৎসব যে ব্যাপারটা, দু একদিনেরই তো অপেক্ষা মাত্র, আমাদের ঈদের উদযাপন শুরু হয়ে গেছে। নদী, একটু জানতে চাই, যে সময়টার কথা ভাই বলছিলেন, মিলন ভাই, এখন আসলে তার ধরনটা বদলে গেছে উদযাপনের, এখন উৎসব কেন্দ্রিক কাজ হয়, কিন্তু তা শুধুমাত্র ডিজিটালি বা ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে, যেটা খুব স্বাভাবিকভাবে, যেহেতু এটার ব্যবহারযোগ্যতা বেড়েছে, উপযোগিতা বেড়েছে, ডিজিটালি আসছে। সেক্ষেত্রে কি মনে হয় স্থায়িত্ব কমে যাচ্ছে? কি মনে হয়? স্থায়িত্ব তো অবশ্যই কমছে, সেটা আমরা দেখতেই পাচ্ছি। আমার কাছে প্রথমত মনে হয় যে গানটা শোনার বিষয়, এখন যেটা হয়ে দাঁড়িয়েছে গানটা দেখার বিষয় হয়ে দাঁড়িয়েছে। তো একটা গানের কথা, গানের সুর, মিউজিক অ্যারেঞ্জমেন্ট পুরোটা মিলিয়ে একটা প্যাকেজ। তো এটা মন দিয়ে শোনাটাই হচ্ছে কাজ, দেখলে তো সেই গান থাকবে না, কিছু ক্ষেত্রে ডিফোকাস হয়ে যায়, অ্যাটেনশনও সরে যায়। একদম একদম, মানে অ্যাটেনশন ডিস্ট্রাকশন চলে আসে। আর আরেকটা জিনিস হচ্ছে, না তবে কথা আছে, এরকম যদি সুদর্শন সুন্দরী সিঙ্গার হয় তাহলে একটু দেখতে তো মন চাইবেই।
এই যে এটা আবার অন্যদিকে নিয়ে গেলাম না বিষয়টা। হ্যাঁ, নদী বলছিল। আরেকটা যেটা বিষয় আছে যে আগে অ্যালবাম যখন ছিল, অ্যালবামে কিন্তু অনেকগুলো গান থাকতো, এবং অ্যালবামে অনেকগুলো গান থাকার ফলে একটা শিল্পীকে চেনা যেত যে সে কি ধরনের গান, কত ধরনের গান কতভাবে গাইতে পারে, কতভাবে থ্রো করতে পারে ভয়েসটাকে। এটা আর এখন হচ্ছে না। এখন একটা ট্র্যাক বের হচ্ছে এবং সেই একটা ট্র্যাক দিয়ে কি আদৌ শিল্পীকে বোঝা যায় যে না, মোটামুটি আমেজ বুঝতে বুঝতেই গানটা শেষ হয়ে গেল, অন্য গানে আমরা চলে যাই, তাই তো? বিষয়টা এরকম হয়ে যায়, একদম স্ক্রল করা হয় আপ এন্ড ডাউন। এই হতাশা আমাদের প্রত্যেকের মধ্যেই আছে। আর একটা গান শুনি নদীর কাছ থেকে, তারপরে হতাশা থেকে ঘুরে দাঁড়াবার কথা আমরা একটু বলবো। গান শুনবো, কি শুনছি? নিশ্চয়ই নিশ্চয়ই। আমি আমার প্রথম একক অ্যালবাম থেকে জলছায়া গানটি গাইছি। নিশ্চয়ই। গানটির কথা লিখেছিলেন প্রয়াত স্বপ্নিল ভাই, সুরসঙ্গীত বাপু মজুমদার, এবং আমরা দ্বৈত কণ্ঠে গিয়েছিলাম বাপ্পাদা এবং আমি, এবং একটি খুব সুন্দর মিউজিক ভিডিও করেছিলেন গাজী শুভ্র ভাই, রেড ডট। আমার জ্বর, গলা ভীষণ বসা, আমি খুবই সরি আজকে। কে বলবে এরকম চমৎকার একটা গান শুনে মিলন ভাই? আমাদের মনে হয়েছে তোর যদি গলা বসা হয়, আপনার কি মনে হয়নি মিলন ভাই যে আমি যে গলাটা চেপে গাইলাম, এটা আপনার কি মনে হয়নি? না, তারপরে খুব জ্বর হলে যদি এত চমৎকার শোনায় তাহলে জ্বর থাকা ভালো। যাই হোক, আমরা আমাদের আলাপচারিতায় ফিরবো। একটা বিরতিতে আমাদের যাবার সময় হয়েছে, কারণ অনেকগুলো প্রসঙ্গ আছে যে প্রসঙ্গগুলো আপনাদের কাছ থেকে শুনতে চাই, আপনাদের অভিমতগুলো জানতে চাই। তবে এটা বিরতিতে যাচ্ছি। দর্শক দেখছেন ছুটির রাতে লাইভ, ছোট্ট একটা বিরতির উপরে ফিরছি, সাথেই থাকুন। স্বাগত আরেকবার, দেখছেন ছুটির রাতে লাইভ, জুলা জুবাইর আপনাদের সাথে আছি। এবং আজ আমরা যে প্রসঙ্গে কথা বলছিলাম, উৎসবের গান তখন আর এখন, এই প্রসঙ্গে আমরা আলাপ করছিলাম। যদিও বিষয় দিয়েছি আজ মিলন নদীর গান, কারণ আজ আমাদের সাথে অতিথি হিসাবে মিলন মাহমুদ আছেন নদী। দুজনের সাথে আলাপচারিতা চলছিল। একটা প্রসঙ্গ ঘুরে ফিরে সামনে দাঁড়ায়, যদিও আমার এখানে মিউজিশিয়ান ভাইরা যারা আছেন তারা যদি এটাতে পার্টিসিপেট করতে পারতো ভালো হতো।
গান বা শিল্পীর সম্মানী প্রসঙ্গটায় বা মিউজিশিয়ান সম্মানী প্রসঙ্গটা একটা বিশাল ক্ষোভের জায়গা আছে, দুঃখের জায়গা আছে। মিলন ভাই, আপনি একটা বিশাল বড় ট্রানজিশন দেখেছেন, ক্যাসেট থেকে শুরু করে সিডি, ডিভিডি, ডিজিটাল মিউজিক পর্যন্ত আপনি দেখছেন। শুধুমাত্র গান করে কি সার্ভাইভ করা এখন সম্ভব কিনা, বা অতীতে কখনো সম্ভব ছিল কিনা? দেখো, গান করার যে আর্নিংটা সেটা তো খুব আনস্টেবল, মানে বেসড অন আওয়ার কান্ট্রি। তো সেক্ষেত্রে যখন অপেক্ষাকৃত তরুণ ছিলাম তখন যে জোশটা ছিল, সেই জোশে মনে হয়েছিল যে এটা সম্ভব, এবং সেইভাবেই চলছিলাম। তো ফাইনালি আমি আমার নিজের জীবনকে দিয়ে আমি বিষয়টা বুঝলাম যে যখন আমার সন্তান হয়ে গেল, আমার যখন ফ্যামিলি হলো, তখন যে খরচের পরিধি বাড়লো, সেই অনুযায়ী আর্নিংয়ের পরিধিটা বাড়লো না, কিংবা আমি চেষ্টা করেও পারলাম না। আর আমি যে টাইপের মিউজিক করি, যে টাইপের ভাবনাপ্রসূত মিউজিক করি, কোনো রকমের কোনো মানে মিউজিকটাকে কোনো মিডিয়াম হিসেবে ব্যবহার করি না যে এটা ইনকাম করার একটা মিডিয়াম, সেইটাকে আমি কখনো করিনি। আমার সোল থেকে যেইটা করতে ইচ্ছে হয়েছে, যেই লিরিকটা লিখতে ইচ্ছে হয়েছে, যেই সুরটা করতে ইচ্ছে হয়েছে, যেটা আমার কাছে ভালো লেগেছে যে হ্যাঁ এটাকে আসলে একটা সঙ্গীত হিসেবে ধরা যায়, সেই ধরনের মিউজিক করে সারভাইভ করা সম্ভব না। এই কারণে আমি গত 1.5 বছরের মতো আমি কিন্তু একটা কর্পোরেট লাইফ লিড করছি। আচ্ছা, না একরকম বাধ্য হয়েই নাকি ভালো লাগে থাকে, কোনটা? এটা জীবনে আমাকে সাজেস্ট করেছে বলা যায় যে এখন মিউজিক্যালি আর তুমি যেহেতু সার্ভাইভ করতে পারছো না, কিংবা পারলেও তোমার যে ডিমান্ডটা তৈরি হয়েছে, তো যে বলয়টা তৈরি হয়েছে, সেটা তাদেরকে সহ পারছো না। আমি যদি সিঙ্গেল ম্যান হতাম সেক্ষেত্রে আবার পারতাম। আচ্ছা, তো মানে সংসার বিভাগী মানুষের জন্য শুধুমাত্র মিউজিক, যে একা সার্ভাইভ করে। এক্স্যাক্টলি, এটা আমাদের এখানে তো বাস্তবতা, এটা আমাদের এখানে। কিন্তু একটা তো সময় আমাদের এমন সময় ছিল, মানে গুণীদের নাম নিব না আসলে, এমন অনেক গুণী মানুষ এসেছেন যারা শুধুমাত্র গান গেয়েই গেছেন। তখন গানের এত ব্যাপ্তি হয়তো বা ছিল না, শুধু রেডিও আর ক্যাসেট এসে হতে পারে। আসলে পার্সপেক্টিভ ডিফারেন্ট। তো ধরো আমি যে টাইপের মিউজিক করি, আমি হচ্ছে নন পপুলার ক্যাটাগরিতে মিউজিক করি আমি। আচ্ছা, আর পপুলার ক্যাটাগরিতে যারা যারা মিউজিক করছেন তারা মানে স্টিল ভালো আছেন, তাদের আর্নিংয়ের পরিধিটাও ওইভাবে বাড়তি হিসেবেই তারা পাচ্ছেন। আচ্ছা, তো আমার যে মিউজিকের ধরনটা, আমার মিউজিকের ধরনে কখনোই খুব বেশি পপুলারিটি ছিল না। একদম রাস্তায় বের হলে মানুষ ঝাঁপিয়ে পড়বার মতো যে বিষয়টা, সেইটা কখনোই হতো না। মানুষ রিকগনাইজ করতে পারে এতটুকুনি, মানে আমাকে দেখলে তারা ভেতর থেকে ফিল করে, উইশ করে। হ্যাঁ, তাদের জীবনের কিছু কিছু পার্টে হয়তো বা আমার কিছু কথা মিলে যায়। এই ধরনের যে ওয়ার্কগুলি, এই ওয়ার্কের খুব বেশি আর্থিক মূল্যায়ন, আর্থিক যোগ হয় না। আমরা একটু নদীর কাছ থেকে শুনবো। নদী, অপেক্ষাকৃত যেহেতু বলছিলামই, এই ডিজিটাল মিউজিকের এরাটা দেখা হয়েছে, শুরু থেকেই মোটামুটি দেখা হয়েছে, কি মনে হয় সার্ভাইভ করা সম্ভব, নাকি অনার্স মাস্টার্স যেহেতু করেছো সেইভাবেই পেশায় ভাবতে হবে, কোনটা? আমার কাছে আমি দুটোই বলবো। আমার কাছে একসময় মনে হয়েছিল যে না, শুধু মিউজিক দিয়ে সম্ভব না, এটা কোনো দিনই সম্ভব না। কিন্তু এখনকার যদি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোর কথা বলি, এবং সেখান থেকে যে রেভিনিউগুলো আসে, সেখান থেকে যে আর্নিং সোর্সটা আজ তৈরি হয়, সেটার কথা যদি বলি, সেদিকে যদি খুব ভালো মতো মনোযোগ দেওয়া যায়, যেটা বললেন মিলন ভাই, যে পপুলার ক্যাটাগরিতে যারা আছেন তাদের কিন্তু সেখান থেকে মানে আর্নটা তারা ভালোই করেন, আমি যেটা জানি, আমি যেটা দেখি। তো সেক্ষেত্রে সেটা দিয়ে চলা সম্ভব। তবে হ্যাঁ, যে ধরনের মিউজিক আসলে একজন শিল্পীর ক্ষুধাটা মেটায়, শিল্প চর্চা হয়, সেগুলো নিয়ে বেঁচে থাকতে গেলে আসলে মিউজিকটা, তার মানে কম বেশি আমরা মোটা দাগে বলেই দেওয়া যায়, শিল্পীরা এখন শুধুমাত্র বাঁচবার জন্য বাঁচছেন, নিজের সত্তাকে বাঁচিয়ে রাখবার মিউজিক তারা করতে পারছেন না। যাক, এটা কিন্তু একটা অনেক বড় আলোচনা, এটা নিশ্চয়ই আমরা করার চেষ্টা করব। একটা গান শুনি আমরা, এটা মানে ইনার শর্ট আলোচনা করা কনভারসেশন, এটা নেভার এন্ডিং কনভারসেশন। একটা গান শুনি মিলন ভাই, আপনার কাছ থেকে শুরু করছি। আচ্ছা, কোন গানটা গাইবে বল? মন যমুনা। ঠিক আছে, ঠিক আছে।
মনেতে তোরি বাড়ি, এই মনেতে তোরি বাড়ি, ওরে তোর মনেতে আছে কি, আছে কি, মন যমুনার খবর পাবো। যমুনার খবর পাবো কি, হায় মন যমুনার খবর পাবো কি। তোর সাঁতার কাটা কবে হবে বল, যমুনার খবর নিবি চল, হায় মন 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 যমুনার খবর নিবি চল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই যে পেশার কথাটা বলছিলাম না, শুভ ভাই, শ্যাম ভাই, আর যদি সজীব ভাইয়ের কাছ থেকে শোনা যেত তাহলে একটা ভিন্ন রকম অনুভূতি হতো। কোনো একদিন আমরা একটা আলাপ, এই আলাপে যাব, আপনাদের নিয়ে আমরা আলাপ করব। নদীর কাছ থেকে একটা গান শুনি, কি গান শুনবো? আচ্ছা, পোড়ামন 2 সিনেমাতে আমার একটা গান ছিল, সুতো কাটা ঘুড়ি, সেটি গাইছি। নিশ্চয়ই, খুব পছন্দের একটি গান আমার। থ্যাংক ইউ। আমার আসলে পরম পাওয়া যে শ্রদ্ধেয় গাজী মাঝারুল আনোয়ার, উনি আমার জন্য গান লিখেছিলেন, যার লেখা গান গেয়ে আমরা বড় হয়েছি, এবং গানটি সুর করেছেন, সুর ও সঙ্গীতায়োজন করেছেন আকাশ সেন, এবং আমরা দ্বৈত কণ্ঠে গিয়েছিলাম। চমৎকার, চমৎকার, শুনি। তুই চল করে দে
পছন্দের একটা গান শোনাবার জন্য ধন্যবাদ। দুজনই পছন্দের শিল্পী, বলবার কিছু নেই বাড়তি করে। যে প্রসঙ্গটা আমরা ছিলাম আসলে গান গেয়ে, বা নদী যেটা বলছিল যে এখন যাদের ভিউ ভালো হয়, যদি ভিউর আগে একটু জেনে নিই, ছোট্ট করে উত্তর, একটা গান সফল একজন সঙ্গীত শিল্পী কিভাবে বলবে? মিলন ভাই 30 সেকেন্ডে, তারপর নদীর কাছে যাব। সফল, আচ্ছা, আমি আমার ক্যারিয়ারে যদি সফল গান হিসেবে ধরি তাহলে হচ্ছে চারিদিকে কোলাহল। আচ্ছা, বহুল শ্রুত, এই জন্য বহুল শ্রুত না, ধরো 1.5 মিলিয়ন ভিউ হয়েছে এই ভিউর যুগে, এবং সেখানকার যে কমেন্ট সেকশন, এই কমেন্ট সেকশনে যখন আমি ঘুরে আসি তখন আমার মনে হয় যে আমার মানব জন্মটা মনে হয় সার্থক হয়। বাহ, এই মানে অনুভূতি ছড়িয়ে দেওয়ার জন্য এই গানটা হচ্ছে সফল। বাহ, এটা মিলন ভাই দৃষ্টিতে সফল। তুমি যেটা কমার্শিয়ালি বলেছো সেগুলি তো চলো সবাই কিংবা স্বপ্ন যাবে বাড়ি, আচ্ছা, এগুলির কথা বলতে হয়, বাট আমার কাছে সফল হচ্ছে চারিদিকে গুলো। আচ্ছা, এটা নদীর কাছে শুনি। আমার সফল একটা গান, আমার সফল গান বা যে কোনো সফল গান, শর্তটা কি? বহুল শ্রুত হতে হবে? বহুল শ্রুত হতে হবে সেটা তো বটেই, সবার কাছে সফল, মানে যেটাকে বলে জনপ্রিয় বা পপুলার বা এরকম অনেক হিট বিভিন্ন কিছু, কিন্তু সফলতা আমার কাছে মনে হয় যে ভালো গান একটা সফলতা। যেমন আমার কাছে মনে হয় যে জলছায়া আমার পছন্দের গান, আচ্ছা, আমার ভালো লাগার গান, সেটা আমার কাছে সফল। প্রশ্ন করার কারণটা বলি, প্রচুর নয়েজ হচ্ছে এখন, যে নয়েজগুলোর মিলিয়ন মিলিয়ন ভিউ হয়, তাকে আমরা সফল বলে ধরে নিব? এই প্রশ্নের উত্তরটা দিব, তবে একটা বিরতি থেকে আমরা ফিরি। দর্শক দেখছেন ছুটির রাতে লাইভ, ছোট্ট একটা বিরতির উপরে ফিরছি। স্বাগত একবার, দেখছেন ছুটির রাতে লাইভ, জুলা জুবের আপনাদের সাথে আছে। একটি প্রশ্ন ছিল, প্রশ্নটি অতিথিদের কাছে ফেরত যেতে চাই। মিলন মাহমুদ আছেন, নদী আছে, দুজনই সঙ্গীত শিল্পী। কার কাছ থেকে প্রথম উত্তরটা নেব? কেন তুই দে? না আপনি দেন। নদী শুনে তারপরে বলবে আর কি, ভাই যা মিস করবে নদীটা ফিল আপ করবে। না, আমি তো এই যুগের, হ্যাঁ ওই যুগের ব্যাখ্যা করব। প্রশ্নটা আরেকটা, প্রচুর ভিউ হচ্ছে, হ্যাঁ প্রচুর মানুষ ভিউ তো উপভোগ করছে কি না করছে আলাদা বিষয়। তাহলে কি আমরা আপনাদের দৃষ্টিতে যে মূল্যায়নটা আগে শুনেছিলাম যে এই ক্যাটাগরিতে পড়লে এটা একটা ব্যবসা সফল গান, আমরা সেইগুলো কি নয়েজগুলোকে কি ব্যবসা সফল গান বলবো কিনা? এখন ব্যবসা করছে তো সফল কিনা, তাহলে গান কিনা, এস্টাবলিশমেন্ট দিচ্ছেন কিনা? আমি দেয়া না দেয়া তো ওদের কিছু এসে যায়, তাই না? আমি মানে আমার কাছে সঙ্গীত মনে হয় যে যেমন ধরো তুমি একটা শান্ত দিঘির দিকে তাকিয়ে আছো, তোমার ভেতরে যে অস্থিরতা সেটা আস্তে আস্তে কুল ডাউন হয়ে যাচ্ছে, তুমি শান্ত সমাহিত হয়ে একটা প্রসন্ন হৃদয় নিয়ে তুমি ব্যাক করলে। এক্স্যাক্টলি, একটা সঙ্গীত শুনবার পরে তোমার ওই ফিলটা আসতে হবে, প্রশান্তি। দ্যাট ইজ দ্য মিউজিক। কি চমৎকার, কি চমৎকার উত্তর, পাশ কাটিয়ে চলে গেল নদী, কিন্তু উত্তরটা চমৎকার, কিন্তু আমার খুব ভালো লেগেছে। নদী শুনি ব্যাখ্যাটা। আমার কাছেও সঙ্গীতটা তাই, যেটা মিলন ভাই বললেন, সঙ্গীতটা খুব মানে প্রশান্তির জিনিস। আমি যখন একটু আগে যে বলছিলাম, তাহলে আমরা বহুল শ্রুত হতে হবে, তাহলে ওই ক্যাটাগরিতে সঙ্গীত পড়ে না? নিশ্চয়ই পড়ে। বহুল শ্রুত হতে হবে, ভালো গান যদি বহুল শ্রুত, অনেক ভালো গান আছে না আমাদের আগের, এই জেনারেশনের আগের অনেক ভালো গান। আমি একটু ঢুকবো? নিশ্চয়ই। আচ্ছা, যেমন ধরো আমরা আমাদের দেশের ভিতরে নেজ মোহাম্মদ চৌধুরীর গান শুনেছি, নিশ্চয়ই শুনেছি, এবং তার there are some few numbers but so strong, যে আমল থেকে শুনছি এখনো সেই একই অ্যাপিল রেখে চলছে, এবং ভবিষ্যতে বাংলাদেশ যতদিন বেঁচে থাকবে ততদিন চলবে বলে আমার বিশ্বাস, নিঃসন্দেহে। তাহলে এই দেখো, ওই অ্যালবামটা যখন প্রথম বেরিয়েছিল তখন কি খুব বহুল শ্রুত হয়েছিল না? সময় দিয়েছি, সময় দেওয়াতে আমাদের দেখো দর্শকপ্রিয়তা 30 বছর, 40 বছর, 50 বছর, 100 বছর সাস্টেইন করবে। এই যে এই আমরা আলটিমেট ডেস্টিনেশন এসে পৌঁছলাম যে স্থায়ী হতে হবে কাজটা, স্থায়ী হতে হবে গানটা। এবং সেখানে আমি একটা বিষয় অ্যাড করব যে সেগুলো যখন ইউটিউবে আসছে সেগুলো ভিউ কতখানি একদম এখনকার গানগুলোর তুলনায় অনেক কম, কিন্তু সেগুলো স্থায়ী এবং সেগুলো আরো স্থায়ী, দীর্ঘস্থায়ী, সেগুলো আমরা চলে যাওয়ার পরেও বেঁচে থাকবে। বাহ, চমৎকার। আমরা তাহলে উত্তর, আমার মতো করে আমি আমার উত্তর পেয়েছি, এবার আমি কিছুটা প্রশান্তিতে থাকতে পারবো। গানটা শুনে ফেলি নদীর কাছ থেকে। কি গান শুনছি? আচ্ছা, এখন গাইছি যে গানটি, এই গানটি বহুল শ্রুত হয়নি, সময় দিলে তাও হয়ে যাবে, মনে হয় না হবে। আমি খুব সরাসরি বিষয়গুলো বলতে পছন্দ করি, মনে হয় না হবে। খুব কম মানুষ হয়তো এই গানটি শুনেছেন। এই গানটি আমার ভীষণ প্রিয় একটি গান, গানটির নাম গ্রহণ।
গানটির কথা লিখেছেন শহীদুল্লাহ ফরাইজি, গানটি সুর সঙ্গীত করেছেন সুমন কল্যাণদা। আমাদেরও সুমন কল্যাণদার করা আমাদের দুজনের ডুয়েট গান দুটো আছে, আজকে করা হচ্ছে না আনফরচুনেটলি। আচ্ছা, তো এই গানটির সুর সঙ্গীত করেছেন সুমন কল্যাণদা, এবং আমার সবচেয়ে বড় পাওয়া হচ্ছে কুমার বিশ্বজিৎ দা এবং আমি ডুয়েট করেছি। কি চমৎকার! গাইছি গ্রহণ। যদি আমায় করো গ্রহণ, ভালোবাসায় হবে প্লাবন, গ্রহে গ্রহে করব ভ্রমণ, বলো তোমার আর কি প্রয়োজন। যদি আমায় করো গ্রহণ, ভালোবাসায় হবে প্লাবন, গ্রহে গ্রহে করব ভ্রমণ, বলো তোমার আর কি প্রয়োজন। যদি আমায় করো গ্রহণ, দেব প্রেম স্বপ্নেরই মতন, তারাই তারাই পরিভ্রমণ, বলো তোমার আর কি প্রয়োজন। যদি আমায় করো গ্রহণ, ভালোবাসায় হবে প্লাবন, গ্রহে গ্রহে করব ভ্রমণ, বলো তোমার আর কি প্রয়োজন। মিলবে তখন সমীকরণ, মধুর ক্ষণ আসবে যখন, দেখবে যে সুখ পাখিটা ধরায় করছে অবতরণ। মিলবে যখন সমীকরণ, মধুর ক্ষণ আসবে যখন, দেখবে যে সুখ পাখিটা ধরায় করছে অবতরণ। যদি আমায় করো গ্রহণ, দেব প্রেম স্বপ্নেরই মতন, তারাই তারাই পরিভ্রমণ, বলো তোমার আর কি প্রয়োজন। যদি আমায় করো গ্রহণ, ভালোবাসায় হবে প্লাবন, গ্রহে গ্রহে করব ভ্রমণ, বলো তোমার আর কি প্রয়োজন। বাহ, ভেরি নাইস, ভেরি নাইস। অবশ্যই চমৎকার এই গানটি আরও প্রচুর শোনাবে। মাত্র তো মানে শুরু হলো এই গানের যাত্রা, কি চমৎকার একটা গান। আমরা একদম শেষ প্রান্তে দাঁড়িয়ে আছি। অনেকগুলো প্রশ্ন ছিল দুজনের কাছে, স্পেশালি মিলন ভাইয়ের কাছে তো ছিলই যে কি করছেন এখন, ব্যস্ততা, কাজের ব্যস্ততা জানবো। তবে তার আগে একটু দর্শকদের কাছে বিদায় নিয়ে নিয়ে আপনার গানটা শুনতে শুনতে বাড়ি যাবো। আমরা দর্শক যারা বসে দেখছিলেন, বাংলা গানের সবচেয়ে বড় পৃষ্ঠপোষক আপনারা, যারা বাড়ি বসে আমাদের দেখেন, শুনেন, সঙ্গীত শিল্পীরা যারা আছেন তারা তাদের মতো করে তাদের সর্বোচ্চটুকু দেবার চেষ্টা করেন। আমাদের শ্রোতাদের উপর দায়িত্ব অনেকটা অংশে বর্তায় যে আমরা কোন গানটি গ্রহণ করছি আর কোন গানটি বর্জন করেও শুধুমাত্র কৌতূহলপ্রবণ হয়ে ভিউয়ের তালিকায় মিলিয়ন মিলিয়ন তাতে ক্লিক জমাচ্ছে, আর তাতে করে একটা মহল ব্যবসা করে নেয়, তাতে তারা অনুপ্রাণিত হয়। আপনার আমার এই সরলতার বা কৌতূহলপ্রবণ মনের সুযোগ নিয়ে বাণিজ্য বন্ধ হওয়া উচিত। আজকে এখানেই বিদায় নিতে চাই। ভালো থাকবেন সবাই, শুভরাত্রি। আচ্ছা, যেই প্রশ্নটা মানে করেছিলে যে কি করছি, সেটা হচ্ছে ভূমি প্রপার্টিজ লিমিটেড, এই একটা কোম্পানি আছে। এই কোম্পানিতে আমি হচ্ছে ব্র্যান্ডিং হেড হিসেবে কাজ করছি। স্বপ্নভূমি প্রজেক্টের নাম হচ্ছে স্বপ্নভূমি, তো ওখানে আমি ব্র্যান্ডিং হেড হিসেবে কাজ করছি। তো এটা হচ্ছে, এবং ইন্টারেস্টিংলি ওটার এমডি সাহেব যিনি
তিনি হচ্ছেন মিলন হাসান। আচ্ছা। এবং উনিও খুব অসাধারণ গান লেখেন, বেসড অন ফোক আর কি। চমৎকার। তো এই যোগসূত্রিতাটা আমাদের মধ্যে খুব বন্ড তৈরি করেছে, স্ট্রং বন্ড তৈরি করেছে। বাহ, চমৎকার। এবার একটা গান শুনে ফেলি। আচ্ছা, আর পুরো গান তাহলে স্বপ্ন জয় বাড়ি গান, পুরো গানটাই শুনি আমরা। এই ঈদের যে আমেজটা আসছে, চলছে, এই তো স্বপ্নরা বাড়ি যেতে শুরু করেছে। আমরা চলো। স্বপ্ন যাবে বাড়ি আমার, পথ দেব বাড়ি তোমার, কাছে যাব ফিরে বারে বার। স্বপ্ন যাবে বাড়ি আমার, পথ দেব বাড়ি তোমার, কাছে যাব ফিরে বারে বার। সাঁঝবেলায় সাঁঝ ছুটে যাব সেই হাসির টানে, চলে যাব স্মৃতির কোলে আমার সব যেখানে। সাঁঝবেলায় সাঁঝ ছুটে যাব সেই হাসির টানে, চলে যাব স্মৃতির কোলে আমার সব যেখানে। বাঁধন ভুলে স্মৃতির টানে, যাচ্ছি ফিরে চেনা পথে, রঙিন অনেক গল্প ভেবে, স্বপ্ন ভরা দু চোখ নিয়ে। স্বপ্ন যাবে বাড়ি আমার, পথ দেব বাড়ি তোমার, কাছে যাব ফিরে বারে বার। ফিরে যাব আমার উঠোনে, ছুঁয়ে দেব সবুজ ভুবন।